মারতাম জন লইছি কম মাইরা লাভ কি? একটা থাবড়া দিলেও কবে বেরিয়ে মারছে, 10টা খিসলিও কবে মারছে। আর সহ্য না, বহুত ধৈর্য ধরছি, এবার মনে করলি ধৈর্যের ডালপালা ভাঙ্গা দেওয়া শুরু করছি। ঘটনা হচ্ছে সেইটাই দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি বারবার বলি, তারেক বিন জিয়া দেশে ফিরেই ডক্টর ইউনূস সরকারের ফাঁদে আটকা পড়েছে। এখানে ইউনূস এবং জামাতের বিরাট বিজয়। দেশে এসেই তারেক রহমান বিরাট ভুল করলেন। তারেকের ঐতিহাসিক দিনে শফিক নাহিদের চূড়ান্ত বিজয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করেছে র্যাব। বেরিয়ে আসলো এবার থলের বিড়াল, সেই রাঘব বোয়াল, যার পরিকল্পনায় মূলত ওসমান হাদিকে দুনিয়া থেকে শেষ করে ফেলা হয়েছে। সে আর কেউ নয়, সে হচ্ছে ঢাকা ৮ আসনে ওসমান হাদির প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা। তাদের নেতা আসছে মিস্টার খাম্বা, আমি 20,000 করে টাকা দেবো, ফ্যামিলি কার্ড, 4 কোটি মানুষকে আমি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনবো। বলদ কি গাছে ধরে? আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি দেশে আসেন, তাহলে আপনার মৃত্যুর সন্নিকটে। আপনার বাবার রক্তের সাথে তাহলে আপনি বেইমানি করতেছেন, আপনার মায়ের রক্তের সাথে আপনি বেইমানি করতেছেন। আপনার বাবা তালপট্টি দ্বীপ দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানোর 17 দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে। সম্মানিত দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক, একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। তারেক বিন জিয়া দেশে ফিরেই ডক্টর ইউনূস সরকারের ফাঁদে আটকা পড়েছে। পরিস্থিতি এটাই মনে হচ্ছে। এখানে ইউনূস এবং জামাতের বিরাট বিজয়। দর্শক, আগে রেজাল্ট বলি, ফলাফল বলি। তারেক রহমান দেশে এসেছেন, যার মধ্য দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জামাত ক্ষমতা আসবে এবং ইউনূস সরকার 100 বছরের শ্রেষ্ঠ ক্রেডিট পাবেন যে ইউনূস সরকার অধীনেই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে তারেক রহমানের দল বিএনপিকে পরাজিত করে জামাত জিতেছে এবং বিএনপি তারেক রহমান এরা প্রধান বিরোধী দল হয়েছে এবং ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে। এটা হবে রেজাল্ট। এখন এইটা ইউনূস করবেন। ক্ষমতায় কার আসবে কি আসবে না, ইটস আপ টু পিপল। কিন্তু ইউনূস চায় একটা সুষ্ঠু নির্বাচন। হ্যাঁ, ইউনূস চায়, এটা আমি বিলিভ করি। কিন্তু ইউনূস সরকারের মধ্যে অনেকেই চায় না। অনেকে চায় বিএনপিকে জিতিয়ে দিতে। এই সরকারের মধ্যে সরাসরি উপদেষ্টাদের মধ্যে বিএনপির দালাল আছে, যারা বিএনপির পক্ষে দালালি করে এবং বিএনপিকে জিতিয়ে দিতে চায়। প্রশাসনে, ডিপ স্টেটে, বিভিন্ন জায়গায়, মিডিয়া তো আছেই। সবাই বিএনপিকে ভোট পাকা না পাক জিতিয়ে দিতে চায়। তারেক রহমান জিতুক বা না জিতুক, তিনিই প্রধানমন্ত্রী, এটাই চান। কিন্তু ইউনূস এবং কিছু উপদেষ্টা চান, এবং তারা যেহেতু হকের পক্ষে, এই জন্য তারা পাওয়ারফুল, যে সুষ্ঠু নির্বাচন হতে বাধ্য। আর সুষ্ঠু নির্বাচনের পেছনে প্রধান শক্তি যে 5 আগস্টের পর বাংলাদেশের মানুষ কোনো ধনু মানবে না। উল্টা পাল্টা কিছু করতে গেলে তার যে করবে তার পিঠের চামড়া থাকবে না, পিটিয়ে তার পিঠের চামড়া উঠিয়ে দেওয়া হবে যদি কেউ কারচুপি করার চেষ্টা করে এবং কারচুপিকে সমর্থন করে। এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা নতুন বাংলাদেশ। অতএব কারচুপি করে কেউ ক্ষমতা আসবে আর জামাত, শিবির, জনতা, এনসিপি, চরমনাইয়ের আঙ্গুল চুষবে, এটা মনে করার কোনো কারণ নেই। অতএব হিসাব ক্লিয়ার, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে হবে, তাতে একটা বিপ্লবের মাধ্যমে হলো। তো এই জায়গায় তারেক রহমান, বিএনপি তারা কিছুতেই চান না যে সুষ্ঠু নির্বাচন। তারা চান এটেনি কস্ট ক্ষমতায় যাবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার এক প্রকার ভারতীয় গ্যারান্টিকে দেশে ফিরেছেন। তা ভারত চাইবে তারেক রহমানকে এটেনি কস্ট ক্ষমতায় এনে দিতে, কিন্তু এটা কি হবে? না, হবে না। এখন এই যে তারেক রহমানের বিএনপির যে অনৈতিক চেষ্টা, ভারতের মাধ্যমে ক্ষমতায় আসা, সূক্ষ্ম কারচুপি করা 111-এর মতো, এইটা ইউনূস কিভাবে নিয়ন্ত্রণ করবে? এই জন্য তারেক রহমানকে অনেকটা ফাঁদে আটকেছে। তারেক রহমান এখন দেশে এসেছেন, দেশে না আসলে সুষ্ঠু নির্বাচন ঠেকানো, জামাতের ক্ষমতা আসা ঠেকানো, এটা জামাতের ক্ষমতা আসা ঠেকানো। দেখেন, আমরা কেন বলছি জামাত ক্ষমতা আসবে? জনগণ জামাতকে চায়, অ্যাবসলিউট সমর্থন। গ্রামে গঞ্জে, হাটে বাজারে আপনি জরিপ করেন, সেলফ জরিপ করেন, কারো হেল্প দরকার নেই। মানুষ জামাতকে চায়, নতুন কিছু চায়, জামাতকে একবার টেস্ট করতে চায়, সুযোগ দিন। এখন এটা যদি তারেক রহমান দেশে না আসতেন, তাহলে বিদেশে বসে ষড়যন্ত্র করে খুব সহজেই জামাতের ক্ষমতা আসা ঠেকাতে পারতেন, নির্বাচন বানচাল করতে পারতেন। কিন্তু যেহেতু তিনি দেশে এসে পড়েছেন, এখন ওই যে ফান্দে পড়ে না, দেশে এসে কার্যত ফান্দে পড়েছে। কিভাবে আসে সেদিকে প্রথম কথা হচ্ছে যে দেশে এসেছেন, এখন বিদেশ যাওয়াটা কঠিন, যদিও এই অপশন আছে। কোনো বর্ণনা মতে, কোনো রেওয়াত অনুযায়ী, কোনো সোর্স অনুযায়ী যে 7 দিন চেষ্টা করবেন, 7 দিন পরিস্থিতি দেখবেন এবং সাথে ডিল করার চেষ্টা করবেন। না পারলে যে কোনো একটা সুতা দিয়ে চলে যাবেন, এটা অফিল ওয়াতিল। কিন্তু রিয়ালিটি হচ্ছে ইট উড বি ভেরি টাফ, এবং সেটা বিএনপির ভবিষ্যতের জন্য একদম কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এটা করলে। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে দেশে এসেছেন, দ্যাট মিনস নির্বাচন বানচাল করার সুযোগ নেই। আর কারচুপি, এটা বাংলার জনগণ আর মানবে না। ভারতের কোনো ষড়যন্ত্র, এটা বাংলার জনগণ আর মানবে না। আর তারেক রহমানের আলাদা কোনো হাইপ, আলাদা কোনো জনপ্রিয়তা এটা নাই। বিএনপিকে মানুষ 10% মনে করে, চান্দাবাজ মনে করে, এই কারণে তাদেরকে ভোট দিবে না। অতএব তারেক রহমান দেশে এসে ইউনূস যেটা চেয়েছেন যে তারেক রহমান আসুক, বিএনপি নির্বাচনে আসুক এবং সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ যাদেরকে ভোট দেয় তারাই জিতুক, এটা হতে এখন বাধ্য। আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি দেশে আসেন, তাহলে আপনার মৃত্যুর সন্নিকটে। আপনার বাবার রক্তের সাথে তাহলে আপনি বেইমানি করতেছেন, আপনার মায়ের রক্তের সাথে আপনি বেইমানি করতেছেন। আপনার বাবা তালপট্টি দ্বীপ দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানোর 17 দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে। আপনার বাবা পানি চুক্তির আন্ডারে ফারাক্কাকে বলছিল উড়িয়ে দিবে। আপনার মা এই পানির দাবিতে ইউএন পর্যন্ত গেছিল, সেদিন আপনার মাকে কিন্তু ক্ষমতা থেকে কিভাবে চলে গেছে। আর আমার ধারণা আপনার মাদার ব্যথা এখন যায়নি। যদি মাদার ব্যথা এখন অনুভব করে থাকেন, বিশ্বাস করেন না ইন্ডিয়াকে, বিশ্বাস করছেন তো মরছেন। আপনার সন্তানের যেদিন জানা দেওয়া দাফন হবে, সেদিন আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারেন?
একজন সাংবাদিক তিনি চ্যানেল 24 বললেন কি, আমি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলাম, যখন শুনলাম প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন দেওয়া হয়েছে আমার গা শিহরিত হয়ে উঠল। আমি তাদেরকে বলতে চাই, আপনার সন্তানের চেয়ে ওই বিল্ডিং এর মূল্য আপনার কাছে বেশি। এই ভারতীয় আধিপত্যবাদ বন্ধ করেন, এই নাটক বন্ধ করেন। আপনি 2.5 ঘন্টা পরে এসে কিভাবে দাউ দাউ করে একটা বিল্ডিং জ্বলতেছে 4 তলা পর্যন্ত, তার মধ্যে ঢোকেন কিভাবে? তাহলে আপনি জানেন কারা আগুন দিয়েছে? এই আগুনের সহযোগী আপনি না, আপনি বিল্ডিং ঢুকলেন কিভাবে 2.5 ঘন্টা পর? এই আইন উপদেষ্টাকে বলতেছি, আপনি 54 ধরতে পারেন, তাহলে আপনার X5 কে ধরেন না কেন? না, সনের কথা বলিনি। সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের, আপনার কানে ঢোকে না? বেঈমান কোথাকার, হাতির রক্তের সাথে বেঈমানি করে আপনি 54 প্রয়োগ করে আবার সেই কি করতেছেন, দাড়ি টুপি আলাদা ধরতেছেন। আমার মাদ্রাসা ছাত্ররা কি ভুলে গেছেন যে আপনার বাড়িতে কিভাবে রক্ত দিয়েছে? এই রক্তের উপর বেঈমানি করতে আপনার লজ্জা লাগে না? লজ্জা লাগে না আপনার? এখন এত কিছু করতে পারেন 54, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারেন না? যে জাতীয় পার্টি গত 3 বার এই আওয়ামী লীগ এই ভারতীয় আধিপত্যবাদকে সমর্থন করছে, কিভাবে দেখেন? তার চেয়ারম্যান ইন্ডিয়া থেকে বলে কি ইন্ডিয়ার অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না। ভুলে গেছেন আপনারা? এই হচ্ছে স্বাধীন নাগরিক, এই হচ্ছে স্বাধীন দেশ। আজকে বাংলাদেশের হাই কমিশন শিলিগুড়িতে আক্রান্ত, কলকাতায় আক্রান্ত, দিল্লিতে আক্রান্ত, বোম্বেতে আক্রান্ত। কোথায় আপনারা সাংবাদিকরা তো এই আক্রান্তের বিরুদ্ধে সম্মেলন ডাকতেছেন না? আজ আমার দেশ, আমার সার্বভৌমত্ব আক্রান্ত কার দ্বারা? ইন্ডিয়ার দ্বারা। আর কত মিথ্যাচার! একটা শোনেন, জ্ঞান পাপী কাকে বলা হয়? যে জেনে শুনে মিথ্যা কথা বলে, যে জেনে শুনে মিথ্যা কথা বলে। মাহফুজ ইনাম সাহেব বলেন 53 বছরের কোনো প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়নি। তাহলে উনি অন্ধ, নাহলে ওনার চশমা ছিল না যেদিন 9 দিগন্তে আগুন দিচ্ছে 12 বছর আগে। তাহলে মিথ্যাচার, যা রক্তের মধ্যে মিথ্যাচার। মুনাফেক সে আমাকে মুনাফেক বলতেছে। এটা তো আপনাকে অ্যাডমিটেড প্রমাণ দেখালাম। হঠাৎ করে আপনাদের এত মাথা ব্যথা হলো কেন? জামাত ইসলাম ক্ষমতা আসবে, আসবে না, ক্ষমতা যাওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আপনারা ক্ষমতা বলতেছেন, বিএনপি চলে আসছে। গতকালকেও দেখি এই ওর নাম কি, আমেরিকা থেকে বসে থেকে ঠিকানা উনি বলে দিলেন বিএনপি আসছে ক্ষমতা, তাহলে এখন জামাতের কি হবে? আরে ভাই, বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে ভোট করার দরকার কি? দিয়ে দেন না, দিয়ে তো দিছেন। 1.5 বছরে তো দিছেন, 1.5 বছরে তো দিয়ে দিলেন। আর জাতির সাথে তামাশা করেন না। বলতেছি আপনাদেরকে বারবার, শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাবো ইনশাল্লাহ। আর এই ন্যারেটিভ আর প্রথম আলো আর ডেইলি স্টারের এই ন্যারেটিভ আর ইনশাল্লাহ দেশে বাস্তবায়ন করতে দিব না। সেই জন্যই বলছি, দেখেন আপনাকে বলি, এই চ্যানেল আইতে আমি নিজে বন্ধ করে দিচ্ছি। কেন? যেদিন থেকে সময়কে নিয়ে আসছে। যেখানে ভারতীয় আধিপত্যবাদ নেবেন, আমাদের কণ্ঠ বন্ধ করবেন, করতে পারবেন না ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের কান পর্যন্ত পৌঁছা দেওয়ার ব্যবস্থা করবে। কি হয়েছে আপনাদের? আমরা বর্জন করবো। যেখানে যেখানে ভারতীয় আধিপত্যবাদ দেখি আমি সেখানে যা বন্ধ করে দিচ্ছি। আমাদের কথা হচ্ছে আমাদের আদর্শের সাথে লড়তে হবে, এবং সেই আদর্শটা আমরা যে পুরাবো না। আমরা আমাদের কথা বলে দেবো, যেখানে পছন্দ হবে না ভাই সেখানে দেবো। আর পুরানা রাজনীতি করে ভারত এবং ভারতের দালাল হতে প্রথম আলো। শোনেন, একটা জিনিস শেষ করে দিচ্ছি, যার শত্রু ভারত তার আর কোনো শত্রুর দরকার নাই। যার শত্রু ভারত তার আর শত্রুর দরকার নাই। আর যার বন্ধু ভারত তার আর মৃত্যুর বেশি দিন নাই। তাই জানি আমার বিএনপির ভাইরা এই আনন্দবাজার পত্রিকার তারা বিবৃতি দিয়ে জানাবেন। যদি বিবৃতি দিয়ে না জানান, আপনাদের মাধ্যমে জাতির কাছে বলে যাচ্ছি, বিএনপি তার মৃত্যু সন্নিকটে। যদি ওই তথ্য সত্য হয়, আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি দেশে আসেন, তাহলে আপনার মৃত্যুর সন্নিকটে। আপনার বাবা রক্তের সাথে তাহলে আপনি বেইমানি করতেছেন, আপনার মায়ের রক্তের সাথে আপনি বেইমানি করতেছেন। আপনার বাবা তালপট্টি দ্বীপ দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানোর 17 দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে। আপনার বাবা পানি চুক্তির আন্ডারে ফারাক্কাকে বলছিল উড়িয়ে দিবে। আপনার মা এই পানির দাবিতে ইউএন পর্যন্ত গেছিল। সেজন্য আপনার মাকে কিন্তু ক্ষমতা থেকে কিভাবে চলে গেছে। আর আমার ধারণা আপনার মাদার ব্যথা এখন জানেন। যদি মাদার ব্যথা এখন অনুভব করে থাকেন, বিশ্বাস করেন না ইন্ডিয়াকে, বিশ্বাস করছেন তো মরছেন। আর এই দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ জীবনেও মেনে নেবে না। তো দয়া করে আল্লাহর ওয়াস্তে এদেশে মানুষের সাথে কেউ বেইমানি করেন না, এতগুলো সন্তানের সাথে বেইমানি করেন না। আর ডেইলি স্টাররা যখন আপনার প্রশংসা করবে তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন। ইন্ডিয়া এবং ডেইলি স্টার যখন আপনার প্রশংসা করবেন তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন। সেজন্য বিএনপির ভাইদেরকে বলে দিচ্ছি আপনারা ভুল পথে আছেন। কারণ আপনারা ওখানে ডেইলি স্টার এবং প্রথম আলোতে খুব বলছে আপনারা ক্ষমতা আসতেছে, শত্রুকে চেনেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ভারতের মধ্যে এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা একটা চরম পর্যায়ে আছে। অতীতে ভারত একচেটিয়া বাংলাদেশ নিয়ে নানান বক্তব্য দিত, যেমন ধরেন চট্টগ্রামটা তাদের, সিলেটের বিভিন্ন অঞ্চল তাদের। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে, ভারত দাবি করতো যে 1-2 এগুলো তারা দখল করে ফেলবে, এমনকি বাংলাদেশে ভারতীয় সেনা অনুপ্রবেশ করাবে, এমন বক্তব্য আগে দিত 5ই আগস্টের আগে। তো এগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে তেমন কোনো বিবৃতি তখন দেওয়া হতো না। আমরা যারা প্রটেস্ট করি, আমরা কিন্তু প্রটেস্ট করতাম যে এগুলো নিয়ে কেন আসলে কথা বলা হয় না। কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময় উল্টো বাংলাদেশকে যে ডায়লগগুলো ভারত দিত, বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্নভাবে রাজনৈতিক নেতারা, সোশ্যাল মিডিয়াতে আমরা যারা কাজ করি, বিভিন্ন সময় বিভিন্ন কিন্তু ভারতের 7 সিস্টার্সকে নিয়ে বাংলাদেশে যোগ করার সরকারের পক্ষ থেকে সর্বশেষ মাহফুজ একটা ছবি প্রকাশ করে এটা ডিলিট করে দিয়েছিল। বাট এই বিষয়গুলো আলোচনা চলে আসছিল। তো সেখান থেকে একটা পারসেপশন তৈরি হয়ে গিয়েছিল যে আসলে কি 7 সিস্টার্সের কোনো রাজ্য বাংলাদেশের সাথে কানেক্ট হবে। এর মাঝখানে সবচেয়ে বেশি যে রাজ্যটার নাম আলোচনায় সেটা হচ্ছে আসাম। আর এবার আসামের যিনি খোদ মুখ্যমন্ত্রী আছেন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তিনি শঙ্কা প্রকাশ করেছেন যে অদূর ভবিষ্যতে আসাম বাংলাদেশের রাজ্য হয়ে যাবে অথবা বাংলাদেশের অঙ্গ হয়ে যাবে। এখন কেন এই ধরনের মন্তব্য তার? বাংলাদেশ কি কোনো যুদ্ধে লিপ্ত হবে, অথবা বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতকে কি কোনো ধরনের মানে অস্থিরতা বা পায়তারা করার চেষ্টা করা হবে? না, তেমন কিছু না। তিনি ভিন্ন একটা সমীকরণ দেখিয়েছেন। সমীকরণটা কি চলুন দেখি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্য আসামে ইতিমধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা বাড়ছে, দাবি হচ্ছে এই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আর এইভাবে যদি মানুষের সংখ্যা বাড়তে থাকে ক্রমাগত, তাহলে অদূর ভবিষ্যতে আসাম বাংলাদেশের অংশ হয়ে যাবে। তার দাবি, জনসংখ্যার এই প্রবণতা অর্থাৎ ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে আসাম এক সময় স্বয়ংক্রিয়ভাবেই
বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে। তার এই দাবি নতুন করে সীমান্ত ও অভিবাসন বিতর্ক উস্কে দিয়েছে। ভারত বিভিন্ন সময় যেটা দাবি করে বাংলা ভাষাভাষী কোনো মানুষ পাইলে যেগুলো বাংলাদেশ থেকে কোনো প্রবেশকারী, হাস্যকর না যে গেল কয়েক মাসে বিএসএফ অনেক ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশে পুশিং করছে। গেল পরশুদিন 9 জন ভারতীয় নাগরিককে তারা পুশিং করছে। বেসিক্যালি এরা ভারতীয় নাগরিক, সীমান্তের বিভিন্ন জায়গায় না গান পয়েন্টে তাদেরকে বাংলাদেশে ঢুকে দেওয়া হচ্ছে। পরবর্তী সময় দেখা যায় কি এরা বাংলাদেশের না ভারতের নাগরিক। এই নিয়ে কিন্তু একটা তুমুল লড়াই সেই অঙ্গরাজ্যে চলছে। মমতা দিদি এবং মোদির মধ্যে, এই হিমন্ত বিশ্ব শর্মা আবার মোদির চেলা, তাদের মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট আছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী একটি সরকারি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসামের এই মুখ্যমন্ত্রী বলছেন, আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা যদি আরো জাস্ট 10% বৃদ্ধি পায়, 10%, তো সেক্ষেত্রে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাবে যে আসামের জনগণ মানে তখন বাংলাদেশের জনগণ আসামের জনগণ হয়ে যাচ্ছে। তো সেই জনগণই অটোমেটিক চাইবে তারা বাংলাদেশের সাথে যেন একত্রিত মানে হয়ে যায়। আর এই সংখ্যা যেটা মানে তার যে উদ্বেগ, এই সংখ্যা গত 5 বছর ধরে এই প্রবণতা দিয়ে ভারত সরকারকে সতর্কবার্তা দিয়ে আসছে এই আসামের এই নেতা। বাংলাদেশের এক নেতার উত্তর পূর্ব ভারতকে মানে হাসনাতের বক্তব্যকে যেটা দিছিল সেটা প্রসঙ্গে বিশ্ব হিমন্ত শর্মা বলছেন, আসামে বর্তমান জনসংখ্যার 40% বাংলাদেশি বংশোদ্ভূত। যদি এই সংখ্যা 50% হয়ে যায় তাহলে অটোমেটিক আসাম বাংলাদেশের হয়ে যাবে। আর এই কারণেই চলতি মাসের শুরুতে আপনার ভারতের একটা সমীকরণ ছিল, আসাম রাজ্য আপনারা বিভিন্ন কারণে অস্থির। তো এই অস্থিরতার ফলে সেখানে নানান ধরনের বিদ্রোহ চলে, মানে বাহিনীগুলোর মধ্যে লড়াই চলে, উপজাতিগুলোর মধ্যে লড়াই চলে। আর ভারত বা আসাম মনে করছে এই লড়াইগুলোতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পক্ষ থেকে বা ভেতর থেকে ইন্ধন যোগানো হচ্ছে। তারা ভয় পাচ্ছে। বাট বাংলাদেশ কখনো অন্য কোনো দেশের রাজ্য দখল করা অথবা সেদিকে নজর দেওয়া, ভারত যখন বলে কথার পিঠে আমরা হয়তো বলি, কিন্তু আমাদের দেশ থেকে এই ধরনের ইন্টেনশন আসলেই কখনো নাই। যদি এই ধরনের ইন্টেনশন হয় সর্বপ্রথম দেখবেন ভারতই বাংলাদেশের দিকে এরকম চোখ তুলবে। আর যদি চোখ তুলেই বসে তাহলে কিন্তু তখন আমরা নীরব থাকবো না, এটাও সত্যি। দিন শেষে আগে বাংলাদেশ পরে প্রতিবেশী। জামাত ইসলাম নতুন করে রাজনীতিতে আবার চরম একটি স্মার্টনেসের পরিচয় দিলেন। এমন একটা সময়ে তারা এই স্মার্টনেসের পরিচয় দিলেন ঠিক যে সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ প্রায় 1.5 যুগ প্রবাস জীবনযাপন করার পরে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন এবং তিনি ঢাকার বুকে একটি মহাসমাবেশ করেছে, জনসমাবেশে ভাষণ দিয়েছেন এবং সেখানে বেশ কয়েক লক্ষ লোকের সমাগম হয়েছিল এবং এই সমাবেশে তিনি খুব চমৎকার কিছু হৃদয়গ্রাহী কথা বলেছেন। আমি জামাত ইসলামের এই স্মার্ট মুভিং এর বিষয়ে পরে আসছি, আগে তারেক রহমান সম্পর্কে দুটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি। এই যে তারেক রহমান দেশে ফিরলেন, তার দেশে ফেরা উপলক্ষে বাংলাদেশের মানুষ চরম একটা উদ্বেগ, উৎকণ্ঠা এবং একটা শঙ্কার ভিতরে কিন্তু ছিল। কেন উদ্বেগ, উৎকণ্ঠা এবং একটা দোদুল্যমানতার ভিতরে ছিল? কারণ এদেশের মানুষ জনাব তারেক রহমানের কাছে এমন কিছু চাচ্ছিল, তার প্রতি এমন একটা আস্থা স্থাপন করতে চাচ্ছিল যে তারেক রহমান এসে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের পক্ষে তিনি দাঁড়াবেন, লড়বেন এবং জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া, যে আশা আকাঙ্ক্ষা, এইটা নিয়ে তিনি কাজ করবেন, এইটার আলোকে তিনি কাজ করবেন। এরকম প্রত্যাশা বাংলাদেশের জনগণের তারেক রহমানের প্রতি ছিল। তবে তারা কিছুটা নিরাশ হচ্ছিল, কিছুটা হতাশ হয়ে পড়েছিল যখন বিএনপির বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কাছ থেকে একের পর এক বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা, নেগেটিভ কথাবার্তা, জুলাই চেতনার পরিপন্থী কথাবার্তা, বিশেষ করে বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রাণের দাবি যেটি ছিল, যে সমস্যাটিতে জর্জরিত হয়ে গিয়েছিল ব্যবসায়ীরা, চাঁদাবাজির সমস্যা, হাটে ঘাটে মাঠে বনে জঙ্গলে পথে ঘাটে ফুটপাতে রাস্তায় সমস্ত জায়গায় চাঁদাবাজির যে একটা মহা উৎসব চলছিল বিগত স্বৈরাচারের আমলে, বাংলাদেশের মানুষ ভেবেছিল তারা বিদায় নিলে এটি হয়তো বন্ধ হবে। কিন্তু তাদের সেই আশাটা যখন পূর্ণ হয় নাই, শেখ হাসিনা বিদায় নেবার পরেও চাঁদাবাজি যখন বন্ধ হয় নাই, তখন তারা একান্তভাবেই তারেক রহমানের দিকে চেয়েছিল যে তিনি নিশ্চয় এসে একটা কিছু করবেন, এই চাঁদাবাজির রাশ টেনে ধরবেন। এখনো বাংলাদেশের মানুষ তার প্রতি সেই আশা নিয়েই আছে, যদিও মাঝখানে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল তার নেতাকর্মীদের কারণে। তো এই যে আশা আকাঙ্ক্ষা তারেক রহমানের প্রতি মানুষের ছিল, মাঝখানে আমরা যে রিপোর্টগুলো পেলাম ভারতের আনন্দবাজার পত্রিকার রিপোর্ট, সেখানে বলা হলো 3টি শর্ত মেনে ভারতের কাছে আত্মসমর্পণ করে তারেক রহমান দেশের মাটিতে আসছেন। এ ব্যাপারে আমরা বিএনপির পক্ষ থেকে একটা জোরালো প্রতিবাদ আশা করেছিলাম, কিন্তু বিএনপি এর কোনো প্রতিবাদ করে নাই। যখন বিএনপি এর কোনো প্রতিবাদ করে নাই, তখন স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে তাহলে আনন্দবাজার পত্রিকা ভুল লেখে নেই। আর ওটি কিন্তু মূলত আনন্দবাজারের রিপোর্ট ছিল না, আনন্দবাজারের সম্পাদকীয় হলেও ধারণা করা হয় যে ওই রিপোর্টটি ভারতের যে গোয়েন্দা সংস্থা রয়ের সর্বোচ্চ পর্যায় থেকে ওটি লিখে দেওয়া হয়েছিল। কিন্তু বিএনপি কোনো প্রতিবাদ জানায় নাই। স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষ ধরেই নিয়েছিল যে তারেক রহমান সত্যি সত্যি সেটি করছে। কিন্তু আমরা আজকে তারেক রহমানের বক্তব্য শুনেছি, তিনি ঢাকার শহরে যে তার সমাবেশে আগত মানুষের উপস্থিতির কারণে যে কিছুটা জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, এর জন্য তিনি ক্ষমা চেয়েছেন। যদিও আমরা দেখেছি একটু বেশি বাড়াবাড়ি করা হয়েছে কোনো কোনো জায়গায়, তারেক রহমান কিন্তু এতটা চান নাই, কিন্তু রাষ্ট্র মনে হয় উপযাচক হয়ে এগুলো করেছে, এগুলো ভালো লক্ষণ নয়। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে তো মিছিলের কারণে যাওয়া যাচ্ছিল না, একটা যানজটের সৃষ্টি হয়েছিল, মানুষ রাস্তা পার হবে ওভারব্রিজ দিয়ে, ফুট ওভারব্রিজ দিয়ে এপার থেকে ওপারে যাবে, সেখানেও আমরা পুলিশের ব্যারিকেড দেখেছি, পুলিশ মানুষকে রাস্তাও পারাপার হতে দেয় নাই। এটি অত্যন্ত বেশি বাড়াবাড়ি, এটি তারেক রহমান কিন্তু এটি চায় নাই। তারেক রহমানের যে নিরাপত্তার ঝুঁকি ছিল, তার নিরাপত্তার জন্য সরকার ব্যবস্থা করবে, এটি স্বাভাবিক। কারণ দীর্ঘ 1.5 যুগ পরে যে মানুষ দেশে ফিরছে, সেই মানুষের প্রতি তার দলের নেতাকর্মীদের এবং দেশের মানুষেরও একটা অন্যরকম ভালোবাসা থাকারই কথা, এটি অস্বাভাবিক কিছু নয়। সেখানে সরকার তাকে নিরাপত্তা দেবে, দেশের মানুষেরও এমনটাই প্রত্যাশা। কিন্তু সরকারি নিরাপত্তা দিতে গিয়ে বেশ কিছু
বাড়তি কাজ করে ফেলেছে। সবসময় অতি উৎসাহী যারা, তারা এই কাজটি করে থাকে। আমরা শেখ হাসিনার সময়ও দেখেছি, বিশেষ করে দলীয় লেজুর ভিত্তিক যারা, তারা এই কাজগুলো বেশি করে। যাই হোক, তারেক রহমান সবচেয়ে ভালো যে কথাটি তিনি বলেছেন, সুন্দর একটি কথা বলেছেন শহীদ ওসমান হাদির ব্যাপারে। সবার একটা ধারণা ছিল যে হয়তো তারেক রহমান ওসমান হাদিকে এড়িয়ে যাবেন, যেহেতু হাদি যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেই দিনই তারেক রহমান দেশে আসার সিদ্ধান্ত জানিয়েছেন, এবং তারপর থেকে ক্রমাগত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ওসমান হাদির বিষোদ্গার করছে, তাকে এক প্রকার সহ্য করতে পারছে না, এরকম একটা ভাব আমরা দেখেছি। সর্বশেষ নীলুফার চৌধুরী মনি, তিনি গতকাল ওসমান হাদিকে গিনিপিগ বলে আখ্যায়িত করেছেন। সব মিলে তখন মানুষ বিএনপির প্রতি চরম বিরাগ ভাজন হয়েছে। তখন তারেক রহমান তার বক্তব্যে ওসমান হাদি সহ জুলাই যোদ্ধাদের স্মরণ করেছে। এতে কিছুটা হলেও জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তির হৃদয়ে শীতল বার্তা পৌঁছে দিয়েছে। এবং তিনি এও ঘোষণা করেছেন আগামী 27 তারিখে ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এটি নিঃসন্দেহে রাজনীতিতে একটি ভালো শুভ দিক বলে আমরা মনে করি। অপরদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে সরকার এবং নির্বাচন কমিশন তারেক রহমানকে যে নজিরবিহীন নিরাপত্তা দিয়েছে, এই নিরাপত্তা দিতে গিয়ে কোনো কোনো জায়গায়, যে আমি আগেই বললাম, একটু বাড়াবাড়ি হয়ে গেছে। সেখানে জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু একটি অভিযোগ উত্থাপন করা হয়েছে। অভিযোগটি একেবারে ফেলে দেওয়ার মতো নয়। আমরা বলছি না যে এই অভিযোগ করা যাবে না, কারণ এই অভিযোগ উত্থাপনের সুযোগ আছে, যেহেতু তিনি রাষ্ট্রের কেউ তো নন, তিনি একটি রাজনৈতিক দলের নেতা এবং তিনি সম্ভাব্য প্রার্থী, তিনি ভোটার হবেন এবং তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সুতরাং এই মতো অবস্থায় ইলেকশন কমিশনের কাছে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা প্রার্থী সমান গুরুত্বপূর্ণ। এনসিপির একজন প্রার্থী যেরকম যতটুকু মূল্য পাবার অধিকার, তারেক রহমানও ততটুকু মূল্য পাবার অধিকারী। আবার ঠিক ওই রিক্সাওয়ালা সুজনকে যদি এনসিপি নমিনেশন দেয়, সেও কিন্তু ঠিক ততটুকুই সুযোগ সুবিধা পাবার অধিকারী, এবং আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে তার ক্ষেত্রে ঠিক একই আইন প্রযোজ্য। সেক্ষেত্রে নির্বাচন কমিশন তারেক রহমানকে যে নজিরবিহীন সুযোগ সুবিধা দিয়েছে, 10টি ট্রেন তাদের জন্য ছেড়ে দিয়েছে শুনেছি, আমি জানি না এই ব্যাপারে, আমার হাতে ডকুমেন্টস নাই। যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে আপনারা আমার কমেন্টস বক্সে দিয়ে দিবেন যে সেখানে ফ্রি করে দেওয়া হয়েছে। তারপর এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, এটি সত্য, এটি রিপোর্ট আমরা পেয়েছি যে 2 ঘন্টা সেখানে টোল নেওয়া হবে না। এটি তো নিঃসন্দেহে বাড়াবাড়ি, এটি আচরণবিধির লঙ্ঘন। এটি জামাত ইসলামের এই অভিযোগটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। যাই হোক, এই বিষয়টি নির্বাচন কমিশন দেখবেন। তারেক রহমান এসেছেন, বক্তব্য রেখেছেন, দেশের মানুষের জন্য তিনি মঙ্গল কামনা করেছেন। আমরা তারেক রহমানের জন্য মঙ্গল কামনা করি, তিনি বাংলাদেশের মাটিতে সুষ্ঠু ধারা রাজনীতি করুন। এবং এই ভিডিওগুলো দেখছিলেন, এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।